আসসালামু আলাইকুম। বাংলাদেশের অভ্যন্তরে রাষ্ট্রীয়ভাবে হোক বা সরকারিভাবে হোক ভারতের তৎপরতা, ভারতের প্রভাব বা রয়ের কার্যক্রম কতটুকু, কোন পরিমাণ প্রভাবিত হচ্ছে দেশে, এটার পরিমাপ করবেন কিভাবে, জাজ করবেন কিভাবে, বা কোন লাইন থেকে কোন অ্যাঙ্গেল দিয়ে এরা অ্যাকশানে যাচ্ছে বা অ্যাকশান করাচ্ছে, এটা বুঝবেন কিভাবে? ছোট ছোট উদাহরণ দিয়ে খুঁজে বের করতে হবে। মাত্র কয়েকদিন আগেই মির্জা ফখরুল ইসলাম বৈরাগী, নাকি সরি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈরাগীর কথা মনে পড়ে। আমাদের সময় খুব বিখ্যাত প্রখ্যাত একজন সিনেমার পরিচালক ছিলেন ফখরুল ইসলাম বৈরাগী। ওই যে শাবানা রাজ্জাক শাবানার জুটি ছিল না, আসামি ছবি করে খুব হিট করছিল ওই ছবিটা। এই জন্য ফখরুল ইসলাম বৈরাগীর নামই মনে পড়ে বেশি। বৈরাগ্য। উনিও তো বর্তমান আমাদের যে ফখরুল সাহেব, মুখে তো দাড়ি মাছ নাই, মাঝে মাঝে ওই ধরনের বৈরাগ্যই মনে হয়। সাদা পায়জামা পরলে দাড়ি মাছ ছাড়া ওই বৈরাগ্য একটা ভাব আছে ওনার ভিতরে। উনি বললেন জামাতকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতে হবে। বাস উনি একটা সাউন্ড করে দিলেন, মুখে হোক পদ দিয়ে হোক একটা সাউন্ড করে দিলেন। এই 2 দিন হলো আবার বিএনপির পদ পাকে নাই, মানে পাকার মতো আর কি। যে হনুমানের বান্দরের কিছু কিছু প্রজাতির আছে না, পাশা লাল টুকটুকে থাকে, ওই ধরনের আর কি, লাল সিঁদুরে ভাব ধরছে আর কি। মানে একবারে প্রতিমন্ত্রী বানায় দিয়েছে তো তো মুখ পাকা। ওই সাদেক হোসেন খোকার সুনামধন্য ছেলে ইশরাক আহমেদ, যিনি দীর্ঘদিন টাইপ অফ গুপ্তই ছিলেন, মাঝে মাঝে উদিত হতেন, কিন্তু সবচেয়ে বেশি সরব ছিলেন ইউনিসের সময়। একেবারে সরাসরি গিয়ে নগর ভবনে তালা টালা মেরে নিজেকে মেয়র টেয়র ঘোষণা করে দিয়ে একেবারে সেই যা ইচ্ছে তাই অবস্থা। এখন ঢাকাতে কয়েকজন, এদেরকে নবাব বলা যাবে না, নবাবের ভিতরে নবাব সলিমুল্লাহ সাহেব খুব সম্মানিত ভালো মানুষ ছিলেন, এই জন্য নবাব বলা যাবে না। এদেরকে কৃষির সাথে তুলনা করা যায় লর্ড ক্লাইভের সাথে, যিনি চাবুকও চালাতে পারতেন, বুকের উপরে পাড়াইয়ে ধরতে পারতেন, বিশেষ করে এদেশের শ্যামবর্ণের কৃষ্ণবর্ণের মানুষদের, ওই টাইপ। ঢাকাতে তিনটি ফ্যামিলি সবচেয়ে বেশি প্রভাবশালী এবং রাজনীতিতে এসে তারা ঢাকার অর্ধেক সম্পত্তি অবৈধভাবে কুস্তিগত করে ফেলেছে। একজন হচ্ছে মির্জা আব্বাস, দুইজন হচ্ছেন সাদেক হোসেন খোকা। যদিও তার বিরুদ্ধে আমার কোনো সরাসরি অভিযোগ নেই, তিনি গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন সেটা ঠিক, কিন্তু এইটাকে পুঁজি করে ব্যবহার করে পরবর্তীতে বিএনপির সাথে রাজনীতিতে এসে যে অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন, এটা প্রশ্নাতীত। আর একটা হচ্ছে হাজি সেলিম, একেবারে আপনার মিটফোর্ডের ওই এলাকা দিয়ে শুরু করে এদিকে ওই হাজারিবাগ ট্যানারি যে জায়গাটা, একেবারে ওই সদরঘাটের থেকে শুরু করে কেরানীগঞ্জের পাশে ওই নদীটা, বিশেষ করে ওই নদী ভাবে মদিনা যে গ্রুপ, আপনি যদি দেখেন ঝাউ বন থেকে শুরু করে একবার মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত রাস্তার বাম পাশ দিয়ে যে বড় বড় মিল কলকারখানা এবং এত ডাস্ট, মানে প্লাস্টিক জাতীয় রাস্তা ভরাট করে রেখেছে যে তার দুই পাশ দিয়ে পুরা যান চলাচলে বন্ধ। এই সাম্রাজ্য হাজি সেলিমদের। এদিকে এরা গাবতলী এলাকা দিয়ে যদিও মনোয়ার হোসেন দ্বীপজলদের অনেক অঢেল সম্পত্তি আছে, কিন্তু সম্ভবত এরা এই সন্ত্রাসী টাইপ লোক না, জবরদখল করার লোক না বলেই হয়তো আরও বাড়াইতে পারেননি। যেটুক আছে
পৈতৃক সম্পত্তি হিসাবে সেইটুকুর ভিতরে সীমাবদ্ধতা। তারপরে মিরপুর আপনার শাহবাগে ওই পাশ দিয়ে এসে খালেক সাহ বেশ সম্পদের মালিক করে তুলেছিলেন এই রাজনীতি, বিএনপির রাজনীতিতে এসে। আপনার ওদিকে কাশপুরে সালাউদ্দিন আহমেদ একচ্ছত্রভাবে দখল করে রেখেছিলেন, কিন্তু মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, হাজী সেলিম এদের সমকক্ষ আর কেউ হয়ে ওঠেনি। তো সেই হিসাবে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক তো মুখ বেশি পাকা হয় কথা, কারণ সাম্রাজ্য পেয়ে গেছে পৈতৃকভাবেই। আরে বাবা, রাজনীতি করতে হলে 3টা জিনিস পাকা হওয়া লাগে: মুখ পাকা, পোত পাকা, ব্রেন পাকা। মুখ পাকা হলো বক্তৃতা, যেটা কিছুটা মাঝে মাঝে দেখি, কিছু খুব মানে ক গঘার মতো। তো তার চেয়ে বেশি হলো পোত পাকামোটা, পাকে নাই কিন্তু কিন্তু পোত পাকামো একটা ভাব দেখাতে যায়, যে তালা মেরে আসলাম স্মৃতি ভবনে গিয়ে, সেইটা একটা। আর ইনি এখন বলতেছেন জামাত বেশি বাড়াবাড়ি করলে বিরোধী দল থেকেও বহিষ্কার করে দেবে, আউট করে দেবে, বের করে দেবে বিরোধী দল থেকেই। বোকা আসুদা কোথাকার। একটা সরকার, গণতন্ত্রের সরকারের জন্য বিরোধী দল লাগবে না? তো তার যদি আউট করে দিস, তো তোদের ভিত্তিটা কোথায় থাকবে? কিসের উপরে ভিত্তি করে বিএনপি ক্ষমতায় থাকবে? কে হবে? ওই পার্থর দল, যে ফজার সাথে কণ্ঠ মিলাচ্ছে, সেই সুর। এখন এই যে 2টা কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরের সাথে সবচেয়ে একবার সরাসরি ভয়েজাট করছে ফজা পাগল ফজলুর রহমান, সংসদে দাঁড়িয়েও। বিএনপি কেন তাকে নমিনেশন দিল? কারণ চাপে। আমি তো এর ভিতরে বিএনপির রাজনীতির বিন্দু মাত্র কোনো দূরদর্শিতা খুঁজে পাইনি। রুবিন ফারহানাকে আউট করে দিল, ফজলুকে কেন বিএনপির থেকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে আসলো? বিএনপির একটি লোকও কি তারেক রহমানকে এই জায়গাটা ওনাকে চিহ্নিত করে দেওয়ার প্রয়োজন বোধ করেনি? যে ওনার ভূমিকা কি? ওনার তো দ্বৈত না, চতুর্মুখী ভূমিকা ওনার। উনি তো মানব সভ্যতার কলঙ্ক, এবং সংসদ সদস্য হিসাবে সম্ভবত জীবনের এটাই প্রথম, এর আগে কখনো আসেননি। কিন্তু সংসদে বসার উপযুক্ত মানুষ হিসাবে কিভাবে বিএনপির কাছে বিবেচিত হলো? বিএনপির কি এত দুর্দিন, এত দুর্ভিক্ষ চলে গেল নাকি সংসদের মানুষ খুঁজে বের করতে? চরম দুর্ভিক্ষে আছে বিএনপিটা ঠিক, কিন্তু ফজলুর রহমানকে এনে সংসদ সদস্য বানাতে হবে এবং তাকে সংসদে কথা বলবার জন্য দাঁড় করিয়ে দিয়ে এই যে জায়গাটাতে খোসা দিয়ে বারবার হাত দিয়ে শেখ হাসিনার মতো প্রভাবশালী, এত ক্ষমতাধর, যার ক্ষমতার কাছে স্বয়ং শয়তান নিজে স্যারেন্ডার করে, সেও পালিয়ে গেল, সেই শয়তান পালিয়ে গেল, সেই ভয়, সেই সাউন্ড, সেই শব্দ নিয়ে আবার বিএনপি বিতর্কের ভিতরে জড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটা উস্কানি দিয়ে। এই জায়গাটা মূলত এমন একটি জায়গা আওয়ামী লীগের জন্য তৈরি হয়ে গেছে, যে সেটা নিয়ে আর মানুষের ভিতরে কোনো ধরনের কোনো পজিটিভলি অ্যাক্টিভিটিস পাওয়া যাবে না। ওইটা যতবার যত রকমই ব্যবহার হোক না কেন, এর বিপরীতে মানুষ আরও বেশি শক্তিশালী অবস্থান নেবে। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়েছিল, এখন যদি বিএনপি ওটাকে পুঁজি করে, বিএনপির বিরুদ্ধেও বিএনপির লোকই বেশি তৎপর হয়ে এই শব্দটার ভিতরে নিয়ে। কারণ বিগত 55 বছর ধরে এটা পরীক্ষিত, এই যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই উদ্দেশ্য ত্বরান্বিত হয়নি, আর্ন করেনি। অথচ বিপরীতে যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের লোক বলে মনে করে বা শক্তি বলে মনে করে, সে ভারত বাংলাদেশকে যেভাবে শোষণ করেছে, শাসন করেছে, তাদের জায়গা, তাদের মনোপুত যে সরকার দেশে ক্ষমতায় থেকে গেছে, তারা যেভাবে মানুষকে মানে এমনভাবে কৃতদাসের মতো করে ভারতের পায়ের তলায় নিয়ে এমনভাবে ফেলে রাখার চেষ্টা করে গেছে, যে এর থেকে মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। এরই তো বহিঃপ্রকাশ জুলাই আগস্ট। সেই জায়গা নিয়ে আবার প্রশ্ন তুলে মানুষের ভিতরে যে বিভ্রান্তের সৃষ্টি করে বিএনপিকে বড় ধরনের একটি জঞ্জালের দিকে, বিপদের দিকে নিপতিত করছে এই কয়েকজন লোক। ফখরুল ইসলাম আলমগীরের উক্তি, ইশরাক, ফজা পাগল,
পার্থ, চার মালকে চিনে রাখতে হবে, চারজন টিক দিয়ে রাখতে হবে এই চারটি নামের ভিতরে। কারণ বাংলাদেশের যে একটি ঐক্যবদ্ধ শক্তির সঞ্চার হয়েছিল, সেই জায়গাটাতে আবার বিদায়ের যে বিগল, বিদায়ের বা ভাঙনের যে শুরু হচ্ছে এদের মাধ্যমে দিয়ে। তাহলে বুঝতে হবে ভারত এদের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এদের মাধ্যমে তাদের যে এজেন্ট এখানেও এদেশে সক্রিয়, সেইটা জানান দেওয়ার চেষ্টা করছে। আর বিএনপিকে বুঝতে হবে যে বিএনপি যদি শক্তিশালী থাকতে চায়, বিএনপির অভ্যন্তরীণ নার্ভ পাওয়ার, যেটা নার্ভের থেকে যে শক্তি আসে, এই শক্তিকে যদি সঞ্চারিতভাবে রাষ্ট্রের প্রয়োগ করতে চায়, জামাতের যে এদেশের একটি বড় শক্তি অবস্থান আছে, সেটাকে বিএনপিকে কাজে লাগাইতে হবে, বিএনপির পক্ষে রেখে কাজে লাগাইতে হবে। এবং এনসিপির যে ইয়াং জেনারেশন, না তারা এখনো বিস্তৃত হয়নি, সারা দেশে প্রচুর ইয়াং জেনারেশন আছে এনসিপির রিক্রুটিং ছেলেপেলে, তাদের মতাদর্শের উপর নির্ভর করে তারা নিজেরা যার মতো হয়তো সাইলেন্ট আছে, কথা বলছে না, কিন্তু যে কোনো মুহূর্তে, প্রয়োজনের মুহূর্তে তারা এনসিপির পক্ষে আবার স্লোগান নিয়ে মাঠে নামবে। তো এদেরকে কেন বিএনপি দূরে ঠেলে দেবে স্বইচ্ছায়? বিএনপির কেন এত দায় ঠেকা পড়ে গেল? বিএনপির কি সমস্যা হচ্ছে? বিরোধী দল তো কথা বলবেই, তো বিরোধী দল কথা বলার জন্যই তো বিরোধী দল তো সরকারের পক্ষে হাই যদি করবে, তাহলে তো তারা সরকারের দলেই থাকতো। তারা সরকারি দলের বাইরে কথা বলবে, সরকারি দলের বিরুদ্ধে প্রশ্ন তুলবে, অবস্থান নেবে, সরকারকে ভাববার জায়গাগুলো ধরিয়ে দেবে, রাষ্ট্রের পক্ষে কাজ করবার জন্য অনুপ্রেরণা যোগাবে বন্ধুর মতো। বিরোধী দল যত সমালোচনা করবে, যত প্রশ্ন উত্থাপন করবে, যত দিক নির্দেশনামূলক সাজেশন দিবে, সেটা বন্ধুসুলভ আচরণ হিসাবে ধরে নিতে হবে এবং নিজেদের ভিতরে পরিচ্ছন্নভাবে কোনটা দেশের প্রয়োজনে, কোনটা অপ্রয়োজনে, সেটা ডিফাইন করে বাদ দেবে, প্রয়োজনীয়টা রাষ্ট্রের কাঠামো লাগাবে। বিরোধী দলের যত কার্যক্রম, জনপ্রিয়তার যেসব পয়েন্ট, সেগুলো যদি সরকার হরণ করে নিয়ে নিজেদের ভিতরে না ঢুকিয়ে রাখতে পারে, একসময় সরকার নিঃস্ব হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে এবং বিরোধী দলই জনপ্রিয়তার ওই জায়গাটা দখল করে নেবে। এটা তো পলিটিক্স, রাজনীতি। কিন্তু সেই রাজনীতিগুলো তো সৌজন্যমূলক আচরণের ভিতর দিয়ে এগিয়ে যেতে হবে। সেই রাজনীতির বক্তৃতা সরকার পক্ষে পেলাম, আর পার্শ্ববর্তী রাষ্ট্রের হয়তো তাদের যে বক্তৃতা দিলে তাদের কাছে একটু বাহবা পাওয়া যাবে বা সন্তুষ্টিমূলক আচরণ পাওয়া যাবে, দাদার একটু ফোন করে হয়তো বা হাই হ্যালো, হ্যাঁ এইভাবে ঠিক বলেছেন আপনি, আপনি আমাদের কষ্টটা বুঝতে পারছেন দাদা, দুঃখটা বুঝতে পারছেন দাদা, আমরা খুব নিরুপায় হয়ে আছি, আমাদের পেটের ভিতরে আপনারা আছেন, একটু কথা বলেন যেন সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে শক্তি সঞ্চারিত না করতে পারে, ক্ষমতায় না আসতে পারে, ওদেরকে সামাজিকভাবে পচান, রাষ্ট্রীয়ভাবে পচিয়ে দিন, সংসদ সদস্য হিসাবে অপমান করে ওদেরকে ঝাঁটিয়ে বের করে দিন, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের পাশে আছি মানেই আবার বিএনপিকেও আমলিগ বানাতে চাই, সেই আমলিগের চরিত্রগুলো বিএনপির ভিতরে রূপায়িত করতে চায়, রোপণ করতে চায়। এই জিনিসগুলো বিএনপি কেন বুঝতে এত দেরি হচ্ছে কেন? এই অপরিপক্ষ ব্যক্তিগুলোকে সংসদে নিয়ে এসে বিএনপি কি বিতর্কের জন্ম দিচ্ছে, নাকি নিজেদের দলকে শক্তিশালী করছে? কোন জায়গায় আছে বিএনপি? এইসব কথাবার্তা যখন শুরু হচ্ছে, অন্যদিকে জঙ্গিবাদের তকমা আবার ভারত সেই জঙ্গিবাদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। সেই জঙ্গিবাদ তুলে সরকারকে যেমন বিভিন্ন বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবহার করিয়ে বাহিনীকে দুর্বল করে রেখে সরকারকে ব্যবহার করবার জায়গা করে দিচ্ছে, যেন সরকার এই বাহিনীগুলোর উপরে আবার নির্ভরশীল হয়ে পড়ে, বাহিনীগুলো আবার সক্রিয় হবে, আবার সেই নিজের দেশের সন্তানেরা, নিজের দেশের যুবকেরা আবার রক্তপাতের দিকে এগিয়ে যাবে। দুর্নাম হবে আবার সেই র্যাব হয়তো কোনো কর্মকর্তাদেরকে আবার এরাও তৈরি করে ফেলবে ওই জায়গায় ব্যবহার করবার জন্য, যে দেখো এর অভ্যন্তরে কী হচ্ছে, খুঁজে বের করো, আমাকে জানাও। সরকার বলবে সে 100 করে, একজনকে ধরে আনতে বলবে 100 জনকে সে বুড়িগঙ্গায় ফেলে দেবে। আবার সেই জায়গাটা ভারত আবার তৈরি করে দেওয়ার জন্য নিখুঁতভাবে, নিপুণভাবে চাল চালছে, একেবারে খুব সূক্ষ্মভাবে
সরকারের সেই সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রীদেরকে দিয়ে কথা বলানো শুরু করে দিয়েছে সেই জায়গাটায়। আমি আবারও বলছি, বিএনপি যদি মনে করে যে আমাদের হ্যাডাম, আমরা আমাদের ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় এসেছি, আমরা এককভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছি, দেশ চালাতে সক্ষম, সবচেয়ে নির্বুদ্ধিতার পরিচায়ক হবে সেটাই। কারণ বিএনপি নিখুঁতভাবে, একেবারে নিরলসভাবে জানে যে তারা কাদের ভোটে ভোট দিয়েছে, এবং তাদের যারা ভোট দিয়েছে তারা ওই পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাদের কথায় ভোট দেয়নি। তারা এদেশে যারা আছে তারা ওই পালিয়ে যাওয়া নেতাদের অপেক্ষায় থাকেনি। তারা সরাসরি ভারতের থেকে, ভারতের সরকার থেকে, একবার মোদির কাছের থেকে, হয়তো আজিজ দোভাল বলেন, অমিত শাহ বলেন, জয়শঙ্কর বলেন, এদের থেকে, অথবা আপনার এই দীনেশ ত্রিবেণী, এই ধরনের সর্বোচ্চ হায়ার লেভেলের, হেভি লেভেলের, সরাসরি মোদিরকে যে ডিল করেন, তার কথাটাই বাংলাদেশে থাকা আওয়ামী লীগের ভিতরে কানে কানে পৌঁছে গেছে যে আমাদের সাথে বিএনপির একটা চুক্তি হয়েছে বা কথাবার্তা হয়েছে, এবার বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগের নিরঙ্কুশ ভোট বিএনপিকে দিয়ে চলে গেছে তারা। এখন তারেক রহমানের যে রাজনীতি, সেটা হচ্ছে যেভাবেই হোক, যে কৌশলেই হোক, রাজনীতি কৌশল, আমরা কৌশলে ক্ষমতায় এসেছি, ক্ষমতায় থেকে আমরা রাষ্ট্রকে পাকাপোক্ত সম্মানের জায়গায় নিয়ে যাব। কারোর তর্জন গর্জনী, চোখ রাঙানি আঙুলের কে আর তোয়াক্কা করা হবে না। সেই জায়গাটাতে রাষ্ট্রকে দাঁড় করাতে চাচ্ছে, সেই জায়গাটাকেই সরকারের অবস্থানকে দৃঢ় করবার চেষ্টা করছে। কিন্তু যে বললাম, আন্ডার কমান্ডের ভিতরে সেই রয়ের এজেন্ট তৈরি করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে সরকার। যখনই দেখছে তারেক রহমান শক্ত হয়ে গেছে, ক্ষমতায় এসে তার সেই কথায় আর নেই, সেই জায়গায় সে নেই, সরে গেছে, এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার সকল কূটকৌশল ভারত প্রয়োগ করছে। হোমিওপ্যাথির মতো মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক, ওই জঙ্গি হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা সরাসরি রাষ্ট্রকে এবং আন্তর্জাতিকভাবে কলুষিত করবে, এই হচ্ছে জঙ্গি নাটক। আর এই যে এক একজনকে দিয়ে কথা বলাচ্ছে হোমিওপ্যাথিক এক এক ডোজ দিয়ে, এদেরকে চিহ্নিত করে রাখতে হবে এদেশের মানুষকে, এদেরকে দলীয়ভাবেও চিহ্নিত করে রাখতে হবে কারা রাষ্ট্রের বর্তমান যে শক্তি, যাদের শক্তিকে ঘিরে একটি দেশ একটি পাটাতনের উপর দাঁড়িয়ে আছে, এর অভ্যন্তরীণ কোন্দল, মানসিক কোন্দল, সাইকোলজিক্যাল কোন্দল, রাজনৈতিক কোন্দল, ক্ষমতার অভ্যন্তরীণ কোন্দল বাঁধিয়ে সরকারকে দুর্বল করা বা রাষ্ট্রকে দুর্বল করার কারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। প্রয়োজনের মুহূর্তে এই মানুষগুলোর উপরে প্রথম আঘাত আসবে বজ্রপাতের মতো। শেখ হাসিনা কি আপনারা মনে হয় দেশে ফিরে আসবে? কখনো না। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আমেরিকার সৈন্যরা ধরেছিল, ধরে তাকে বিচারের মাধ্যমে ফাঁসি দিয়েছিল। কিন্তু লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে কিন্তু জনগণের হাতে ধরা পড়ে, এবং জনগণ তার উপরে নিপীড়ন, অত্যাচার, তার পর্নের প্যান্ট খুলে যা করেছিল, সমকামী বলে, সেই কাজটা করেছিল। শেখ হাসিনা যদি দেশে আসে, একেবারে নির্ভুলভাবে, আপনারা জেনে রাখুন, এয়ারপোর্টেই তার মাংস ভাগ হবে। যে 32 নম্বরের ইট নেওয়ার জন্য সারা দেশের তো মানুষ আসছিল না, তার মাংস সারা দেশে ভাগ হবে। এই অগ্নিগর্ভে হয়ে আছে এখনো এই বাংলাদেশ। এই অগ্নিগর্ভের ভিতরে শেখ হাসিনাকে ভারত ছেড়ে দেবে না, কখনোই না। ওই দুশ্চিন্তা করে, ভুল চিন্তা করে যে আমি যে এখন শক্তিশালী একটা অবস্থান নেব, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমার কি হবে? যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সে আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ হবে না। সে আপনার দলের মতোই একটি দল হয়ে ক্ষমতায় আসবে, যে আর কোনো প্রতিপক্ষকে আঘাত করবে না, দা দিয়ে, কুড়াল দিয়ে, শাবল দিয়ে, গুম করিয়ে, অপহরণ করিয়ে। সেই দিন রাজনীতিতে ফিরে আসবেন, এবং সেই কার্যের পরিক্রমায়
চর্চা চলছে, চর্চা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠন পিছনের দিকে ফিরে যেতে চায়, তাকে পিছনে ফিরিয়ে দেওয়া হবে এবং এত দূরত্বের পিছনে যে সেখান থেকে আর ফিরে এসে বাংলাদেশের রাজনীতির মাঠে দাঁড়াবার সুযোগ থাকবে না। অতএব যে যাই বলছেন, কার কথাই বলছেন, কিসের উপরে উদ্রেক হয়ে, কিসের আবেগে, কোন জায়গার কি পাওয়ার আবেগে একেবারে ফেটে পড়ছেন, সেই জায়গার ছিদ্রগুলো বন্ধ করুন, না হলে প্রথম টার্গেট আপনি। আসসালামু আলাইকুম।